90তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে মানুষের ঢল। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী বাংলাদেশ গঠনের প্রত্যাশা বিএনপির। বিএনপির গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কূটনীতিকরা দোষারোপ নয়, জনকল্যাণে রাজনীতির আহ্বান তারেক রহমানের। গণভোটে হ্যাঁ জিতলে খুলবে নতুন বাংলাদেশ গড়ার দরজা, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণ। বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করছে ইসি, প্রধান উপদেষ্টাকে অভিযোগ এনসিপির। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি ছাত্র দলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরে মাজারের ঢল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। সোমবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে তার আদর্শ প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শপথ নিয়েছে বিএনপি। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সাথে কাজ করছে। নির্বাচন কমিশন যোগ্যতার সাথে নির্বাচন পরিচালনা করবে বলে আশা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে যান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন ও বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। এছাড়াও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বেলা 11:30টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের অফিসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন অজিত সিং। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আগামী দিনের সম্পর্কে আরও জোরদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ নানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা হয়েছে জনাব তারেক রহমান সাহেবের আগামীতে সরকার গঠন করলে বিএনপি কী ধরনের উন্নয়ন পরিকল্পনা উনি নিচ্ছেন, উন্নয়ন ভাবনা, আমাদের 31 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওনার ডেভেলপমেন্ট প্ল্যানে, উন্নয়ন প্ল্যানে কী থাকছে এইগুলা, এই বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে। যেভাবে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন নিয়ে এক্সাইটেড, তারও এক্সাইটেড যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হবে প্রায় 17 বছর পরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউভুক্ত দেশের প্রতিনিধিরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। মাইকেল মিলারের নেতৃত্বে ইভুক্ত দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন বৈঠকে। বিএনপির পক্ষে তারেক রহমানের নেতৃত্বে 5 সদস্যের একটি দল আলোচনায় অংশ নেয়। এ সময় রাষ্ট্রদূতদের স্বাগত জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা তুলে ধরেন তিনি। আলোচনায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, আসন্ন নির্বাচন সহ দ্বিপাক্ষিক সম্পর্ক। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন ইইউ রাষ্ট্রদূতরা। দেশ গড়তে স্লোগান, মিটিং, মিছিল আর দোষারোপের নয়, আগামী রাজনীতি হবে মানব কল্যাণের, বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যশোরে অ্যালবেনিজম রোগে আক্রান্ত ও অধিকার বঞ্চিত শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে সোমবার তিনি একথা বলেন। তারেক রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে আরও বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিটিং, মিছিল আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তারেক রহমান বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, যাতে পানির কষ্ট দূর হবে। বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যেন ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে, সেজন্য তৃণমূলে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। অনুষ্ঠানে যশোর সদরের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন,
এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার মতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। মানুষের বা দেশের সর্বমোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তো গ্রামেই বাস করে, এবং গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 6:30টায় তার এ ভাষণে তিনি বলেন, হ্যাঁ ভোট দিলে শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি হবে, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে প্রধান উপদেষ্টার কাছে নালিশ করেছে এনসিপি। তাদের প্রার্থীদের হেরস্তার অভিযোগও করেন এনসিপি নেতারা। এ সময় তারা প্রশ্ন তোলেন তারেক রহমানের পোস্টার বা বেগম খালেদা জিয়ার শোক সভা নিয়েও। রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে যমুনায় দেখা করেন জামাতের 10 দলীয় জোটে যোগ দেয়া এনসিপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করেন নাহিদ, আসিফ, মনিরারা। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে করা বিভিন্ন অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি বিএনপির এমন প্রার্থীদের আইন অমান্য করে কমিশন বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যেই একটা মব তৈরি করেছে, যেই চাপ তৈরি করেছে, এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও দলগতভাবে বিএনপির বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের একগুচ্ছ অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। এসব বিষয়ে কমিশন উদাসীন বলেও অভিযোগ তার। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা, যেটা তার নির্বাচনী এলাকা, পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে। এখন তো প্রচারণা করার নিয়ম নাই, কিন্তু সব জায়গায় তো মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে, এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কমিশনের এমন আচরণ অব্যাহত থাকলে জোটকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেন নাহিদ ইসলাম। তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই, কিন্তু আমাদেরকে যাতে আন্দোলনের মাঠে আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বছর শেষে অডিটের মাধ্যমে সংগ্রহ ও খরচের হিসাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ বলেন, তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। এ বিষয়ে কোনো প্রমাণ পেলে বিচার মাথা পেতে নেয়ার কথা জানান তিনি। বিকেলে জামায়াতের সাথে জোট নিয়ে ফের বৈঠক করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে তিনি বলেন, শীঘ্রই জোটবদ্ধ অবস্থান জানানো হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে ইসি কোনো রাজনৈতিক চাপে নেই বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। এদিকে সোমবার নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের খসড়া গেজেটও প্রকাশ করেছে ইসি। অন্যদিকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। রিপোর্ট ওমর ফারুকের। গণতান্ত্রিক অগ্রযাত্রায় বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি এক মাসেরও কম সময়। এরই মধ্যে অংশগ্রহণমূলক সফল নির্বাচনের বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত ইসি, যার ধারাবাহিকতায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত পোস্টাল ব্যালটের ভোট গণনায় 300 জন প্রিজাইডিং অফিসারের প্রশিক্ষণও শেষ হয়েছে। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপের গেজেটও প্রকাশ করা হয়েছে। এতে 22 জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট প্রকাশ, 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা, 1 ফেব্রুয়ারি অর্থ বরাদ্দ, 2-3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে বিতরণ হবে। এমন বাস্তবতায় সকালে ইসি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, এবার নির্বাচন ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান, এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। এদিকে পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত এবং একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সন্ধ্যা পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। সন্ধ্যা নাগাদ এই কর্মসূচি স্থগিত করে তারা, তবে হুঁশিয়ারি দেয় নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে। আপনারা দেখবেন এই গুটি কয়েক এ টিম বি টিম সি টিম মিলে যুগ ফলে যতজন হয় তারাই আজকে মাঠে নেমেছে, তারা আজকে মব ক্রিয়েট করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে যখন দেখবেন শতাধিক মাত্র শিক্ষার্থী এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে, আমরা আর ভয় পাই না, ছাত্রদল আর ভয় পাই না। আমরা অনেক সাথ দিয়েছি। এই গুটি কয়েক মুনাফেকদের প্রতিহত করার জন্য আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি। এগুলো ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাজসহ 6 জনকে হত্যার দায়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ অভিযুক্ত 8 পুলিশ সদস্য এই মামলার আসামি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় দেয়া হবে। গ্রেপ্তার হওয়া 4 আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন ও 3 কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে চানখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হয় স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুরায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। গত 14 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পলাতক 4 জন আসামি সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু আদেশ দেন। এই মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গুম নির্যাতনের নির্দেশদাতা, নির্যাতনকারী ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। আওয়ামী শাসনামলে গুম করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সেরা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যে তিনি এমন দাবি করেন।
এদিকে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেফতার করে 26 জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আহমেদ সৌরারের রিপোর্ট। গুমের মামলায় সাক্ষ্য দিতে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরুতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। বাহিনীগুলোতে একটা কালচার হয়ে গিয়েছিল যে কোনো মানুষকে যেমন খুশি তেমনভাবে নাই করে দেওয়া যায় এবং এর জন্য কোনো জবাবদিহি করতে হয় না। এই কালচারের অবসানের জন্য বাংলাদেশে এই গুমের বিচার সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায় তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যে মানুষগুলো দেশের স্বাধীনতার জন্যে, বৈষম্যহীন সমাজের জন্যে, বাক স্বাধীনতার জন্যে, সুশাসনের জন্য, নিজেদের অধিকারের জন্য যারা কথা বলেছেন, যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন হুমাম কাদের চৌধুরী। সাক্ষ্যে তিনি বলেন 2016 সালের 4 আগস্ট তাকে গুম করা হয়। বিএনপির রাজনীতি করার কারণে গুম করে বারবার নির্যাতন করা হয় তাকে। 7 মাসে আমার সাথে কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেইল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। এর আগে জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শামীম ওসমান সহ 12 জনকে গ্রেপ্তার করে 26 জানুয়ারি হাজির করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড এলিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে, আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ, যেটা ফতুল্লা, চাষাড়া এবং সাইনবোর্ড এলাকাতে সংঘটিত হয়েছে, সেখানে কোনো পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। 1969 সালের এ দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কৃষক নেতা আসাদুজ্জামান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। 3 দিনের মাথায় যা রূপ পায় গণ অভ্যুত্থানে। এতে ক্ষমতাচ্যুত হন স্বৈরাচার আইয়ুব খান। তারই ধারাবাহিকতায় 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর না পেরোতেই পাকিস্তানি স্বৈরাচার বিরোধী এই সৈনিক হারিয়ে গেছেন ইতিহাসের পাতায়। তাই শহীদ আসাদের স্মৃতি সংরক্ষণ এবং তার আত্মত্যাগ তরুণ প্রজন্মকে জানাতে রাষ্ট্রীয় উদ্যোগ চান তার পরিবার। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন পলাশ মাহমুদ। রাজধানীর আসাদ গেট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও তাদের অধিকাংশই জানেন না আসাদ আসলে কে, কেনই বা তার নামে নামকরণ করা হয়েছে এই সড়ক ও গেটের। আমরা ঠিকই এই রাস্তা দিয়ে চলাফেরা করি, কিন্তু আমরা বলতে পারতেছি না যে আসাদটা কি। আমরা আসাদ গেটে যা পথ করি, কিন্তু বইটা কোথায় মানানো হয়েছে সঠিক এটা আমরা জানি না। 1952 না 1969 এটা আমি ভুলে গেছি, বাট আসাদ নামের একজন যে মিছিল করতেছিল তখন আসাদকে মারছে আর কি, গুলি লাগছিল, এখানে মারা গেছিল। শহীদ আসাদ 1969 সালের গণ অভ্যুত্থানের আইকনিক শহীদ, যেই অভ্যুত্থান ছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধেরও পথ নির্দেশক। তাই তার নামেই হয়েছে এই নামকরণ। শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, সংক্ষেপে শহীদ আসাদ নামেই পরিচিত। ইতিহাস ঘেঁটে দেখা যায় স্বৈরাচার আইয়ুব খান বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি। 1969 সালের 20 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষিত 11 দফা আন্দোলনের নেতৃত্বে ছিলেন শহীদ আসাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের মিছিল ঢাকা মেডিকেলের সামনে গেলে পুলিশের গুলিতে প্রাণ হারান আসাদ। শহীদ আসাদের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা, যা মাত্র 3 দিনের মাথায় রূপ পায় গণবিস্ফোরণে, যার প্রেক্ষিতে ক্ষমতা হারান পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান। সেই সময় বিক্ষুব্ধ জনতা মোহাম্মদপুরের আইয়ুব গেটের নাম আসাদ গেট এবং আইয়ুব এভিনিউর নাম আসাদ এভিনিউ নামকরণ করেন, যা পরবর্তীতে পায় রাষ্ট্রীয় স্বীকৃতি।
শুধু মোহাম্মদপুরের এই সড়কের নামকরণ নয়, শহীদ আসাদ স্মরণে ঢাকা মেডিকেলের সামনে তার শাহাদাতের স্থানেও একটি স্মৃতিসৌধ নির্মাণ করে জনতা। কিন্তু অযত্নে আর অবহেলায় রয়ে যায় সেই স্মৃতিসৌধ। ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা শহীদ আসাদ স্মরণে রাজধানীর চানখারপুলে একটি নান্দনিক জাদুঘর নির্মাণের উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শহীদ আসাদ নিয়ে রাষ্ট্রের বিভিন্ন অবহেলা নিয়ে মনক্ষুণ্ণ এই শহীদ পরিবার। আসাদের স্বাধীনতার প্রতীক, আসাদের স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, এটা তো ইতিহাসে লেখা আছে। এখন ইতিহাসকে যদি বারবার চর্চা না করা হয় তাহলে জনগণ তো জানবে না। অনেকে আসাদ গেটে আসাদ এখানে মারা গেছে, তাই না? আসাদ মারা গেছে ঢাকা মিলের সামনে। ওই দিনই দুপুর 1টার সময় মারা গেছে, আর 3টার সময় এরা করলো কি, এই মোহাম্মদপুর এলাকার লোকজন, ছাত্র জনতা আল কাতার দিয়া, এটা হলো শহীদ আসাদ গেট। বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের এই অকুতোভয় সৈনিকের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে জানাতে রাষ্ট্রীয় উদ্যোগ চান তার ছোট ভাই। রাজধানীর আসাদ গেট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করলেও কতজন জানেন শহীদ আসাদের আত্মত্যাগের কথা? 2024-এর গণঅভ্যুত্থানে যেভাবে শহীদ আবু সাইদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন, ঠিক একইভাবে 1969 সালে স্বৈরাচার আইয়ুব খানকে তাড়াতে শহীদ আসাদ নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন। কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করা অধিকাংশ মানুষ জানেন না এই আসাদের আত্মত্যাগের কথা। তাই আসাদের পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের দাবি, রাষ্ট্রীয়ভাবে আসাদের আত্মত্যাগ জানানো হোক সাধারণ মানুষকে। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিরপেক্ষতা অক্ষুণ্ণ না রাখলে, সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন না করলে ইতিহাসও এদেশের জনগণের কাছে দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থানে শহীদ ফিরোজ আহমেদের স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রত্যাশা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে। তবে কিছু দৃষ্টান্ত এবং নির্বাচন কমিশনের আচরণ দেখে মাঝে মাঝে প্রশ্ন জাগে। নিরপেক্ষতার জায়গায় কোনো চির ধরছে কিনা সেই শঙ্কা জাগে। স্মরণ করিয়ে দেন, কোনো ধরনের সূক্ষ্ম কারচুপির সুযোগ যেন না থাকে, এটি নিশ্চিত করা নির্বাচন কমিশন ও সরকারের প্রধান দায়িত্ব। বলেন, একটি দল নির্বাচনে যাবে না, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন জনগণ নিশ্চিত হতে পারে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিশুদের খেলাধুলা ও সৃজনশীল চর্চায় অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ নির্মাণ করবে বলে জানান বিএনপির এই নেতা। সোমবার রাজধানীর গ্যান্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন ইশরাক হোসেন। শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের যে বিষয়ে আগ্রহ আছে তাতে উৎসাহ দেওয়ার আহ্বান জানান অভিভাবকদের প্রতি। বিভিন্ন এলাকায় যেসব মাঠ রয়েছে সেগুলোকে মানসম্মত করার কথাও বলেন বিএনপির এই প্রার্থী। শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশই ভবিষ্যৎ সমাজ গঠনের মূল ভিত্তি বলে মন্তব্য করেন ইশরাক হোসেন। শিশুদেরকে অনুরোধ জানাবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হবি বা যে কোনো একটা, ধরো গান অথবা নাচ অথবা গিটার অথবা কোনো একটা খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো একটা বা একের অধিক, কিন্তু অন্তত একটা জিনিস তোমরা অবশ্যই চর্চা করবে। তার মধ্যে যদি আমাদের দল সরকার গঠন করতে পারে, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা একটি করে হলেও খেলার স্থান অথবা খেলার মাঠ শিশুদের জন্য তৈরি করব। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। র্যাব জানিয়েছে, বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। এ সময় গুরুতর আহত হন র্যাব এর উপসহকারী পরিচালক মোহাম্মদ মোতালেব। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 3 জনের চিকিৎসা চলছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।